গল্পের নাম আমার প্রেমানুভূতিতে তুমি। লেখনীতে ইয়াসমিন খন্দকার। গল্পের তৃতীয় পর্ব। রায়ান সমানে আল্লাহর দরবারে প্রার্থনা করে চলেছে প্রভার সুস্থতার জন্য। সে অপেক্ষায় আছে কোনো ভালো খবর শোনার আশায়। রায়ান চায় তার প্রভা আবার তার এবং তার সন্তানদের কোলে ফিরে আসুক। অবশেষে তার চাওয়া বোধহয় আল্লাহ পূরণ করলেন। ডাক্তার এসে বলল, আপনার স্ত্রী এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। তবে উনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। ওনার খেয়াল রাখবেন। রায়ান আল্লাহকে লাখো লাখো শুকরিয়া জানায় এবং ডাক্তারকে বলে, আমি কি প্রভাকে দেখতে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়। রায়ান প্রভাকে দেখতে যায়। প্রভার তখন জ্ঞান ফিরেছিল। সে প্রভার মাথায় হাত বুলিয়ে বলে, তোমাকে আবার ফিরে পেয়ে আমি অনেক খুশি। আর তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। তোমাকে আগলে রাখব। আমাদের সন্তানদের নিয়ে দুজনে সুন্দরভাবে বাকি জীবন কাটাব। প্রভা উত্তরে হেসে বলে, আল্লাহ চাইলে তাই হবে। আমিও চাই তোমাদের সবার সাথে সুখে বাকিটা জীবন পার করে দিতে। 2 মাস পর রায়ান ও প্রভার ছেলের নাম রাখা হয়েছে প্রত্যুষ। প্রণালী তার ভাইয়ের অন্তঃপ্রাণ। ভাইকে নিয়েই তার সারাদিন কেটে যায়। প্রভার অবস্থা এখনো বেশি ভালো নয়। প্রত্যুষ হবার পর থেকেই অনেক বেশি দুর্বল সে। একদম শয্যাশায়ী হয়ে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে প্রভার ইমিউনিটি সিস্টেম একেবারে কমে গেছে। তার উপর প্রত্যুষের সিজার করে জন্ম হয়েছে এবং সিজারের সাথে ইনফেকশনের সৃষ্টি হয়েছে, যা প্রথম দিকে বোঝা যায়নি। এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রভা বিছানা থেকে একদম উঠে দাঁড়াতে পারে না। তাই প্রত্যুষের দেখাশোনার জন্য একজন নার্সের ব্যবস্থা করেছে রায়ান। সেও যথাসম্ভব নিজের স্ত্রী সন্তানের খেয়াল রাখছে। প্রভার জন্য রায়ানের এখন অনেক চিন্তা হয়। তাই আজ নিজের অনেক জরুরি সভা থাকলেও সে আসে নিজের প্রিয়তমা স্ত্রীকে দেখার জন্য। আর এসেই দেখল প্রভা গোঙাচ্ছে। রায়ান প্রভার মাথার পাশে বলে, তার মাথায় হাত বুলিয়ে বলে, খুব কষ্ট হচ্ছে কি তোমার? ডাক্তার ডাকব? প্রভা কষ্টমিশ্রিত গলায় বলে, আর না রায়ান, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর পারছি না। রায়ান অসহায় ভাবে তাকিয়ে থাকে প্রভার দিকে। প্রভার চোখে মুখে আজ কোনো কষ্ট নেই। সে হাসছে। রায়ানের হাতটা ধরে বলে, জানো আমি না তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার সন্তানদেরকেও আমি অনেক ভালোবাসি। তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে চাই না, কিন্তু আমার হাতে মনে হয় আর বেশি সময় নেই। এসব তুমি কি বলছো প্রভা? কিছু হবে না তোমার। প্রভা স্মিত হেসে বলে, জানো যখন কানাডায় তোমার জীবন সংশয়ে চলছিল তখন আমি আল্লাহকে বলেছিলাম আমার জীবনের বিনিময়ে যেন তোমায় বাঁচিয়ে দেয়। আল্লাহ বোধহয় আমার সেই কথা শুনেছেন। তাই আমার কোনো আফসোস নেই। শুধু তোমার কাছে একটাই আবদার রাখবো, আমার সন্তানদের তুমি দেখে রেখো। কখনো ওদের মায়ের অভাব বুঝতে দিও না। চাইলে একটা ভালো দেখে মেয়েকে। প্রভা, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ স্থান পাবে না। প্রভার চোখে এবার জল জমে। সে বলে, আমি বোধহয় তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রায়ান। আমার নিজের মৃত্যুর কথা ভেবে একটুও কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে শুধু এটা ভেবে যে আমার মৃত্যুর পর তোমার কি হবে। তুমি কিভাবে সামলাবে নিজেকে?
মধ্যরাতে তোমার ঘুম ভেঙে গেলে তুমি কার বুকে মাথা রেখে প্রশান্তির শ্বাস নেবে? সারাদিন সভা সমাবেশ মিছিল মিটিং করে এসে তুমি কার মুখ দেখে শান্তি পাবে? তোমার অগোছালো জামা কাপড়কে গুছিয়ে রাখবে? তোমার প্রয়োজনীয় জিনিসপত্রকে তোমার সামনে এনে দেবে? রায়ানের চোখেও জল জমেছে। প্রভা রায়ানের চোখের জল মুছে দিয়ে বলে, তুমি প্লিজ কেঁদো না। আমি তোমায় এভাবে দেখতে পারবো না। আমি তোমার হাসিমুখ দেখতে চাই। প্রভা, অনেক কষ্ট করেছি আমি, আর পারছি না। এবার আমি শান্তিতে ঘুমাতে চাই। তুমি ঘুমাও প্রভা, আমি এখানেই আছি। রায়ান, বলো। তোমার ইনোসেন্ট গার্ল তোমাকে অনেক ভালোবাসে। আমিও আমার ইনোসেন্ট গার্লকে অনেক ভালোবাসি। তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? কিভাবে ধাক্কা খেয়েছিলাম আমরা। আমি পরপারেও আপনার সাথে দেখা করতে চাই। আবার তোমার সাথে ধাক্কা খেতে চাই। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। রায়ান অনবরত কেঁদেই চলেছে। প্রভা বলে, এবার একটু হাসো। আমি তোমায় হাসিমুখে বিদায় দিতে চাই। ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছা। রায়ান নিজের চোখের জল মুছে অল্প হাসে। হাসিতে ছিলে মলিনত্বের ছোঁয়া। প্রভাও হাসে রায়ানের দিকে তাকিয়ে। এর মধ্যে প্রণালী প্রত্যুষকে কোলে নিয়ে চলে আসে। প্রভা প্রণালীকে নিজের কাছে ডেকে বলে, তোমার ভাই আর বাবাকে দেখে রাখার দায়িত্ব কিন্তু তোমার। প্রণালী কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে থাকে। প্রভা আবারও রায়ানের দিকে তাকায়। অতঃপর তার হাতটা ধরে বলে, তাহলে আমি এবার ঘুমিয়ে পড়ি। রায়ান কিছু বলে না। সে বুঝতে পারছে প্রভা এবার চোখ বন্ধ করলে আর কখনো চোখ খুলবে না। রায়ান প্রভার সামনে আর কাঁদতে চায় না। নিজের প্রিয়তমাকে এভাবে বিদায়ও দিতে চায় না। প্রভা নিজের দুচোখ বন্ধ করে। রায়ান নিজ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। পুরো বাড়ি জুড়ে শোকের মাতম চলছে। অনুরাধা, সৌভিক সহ রায়ানের সকল শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। তারা সকলেই প্রভার জন্য মর্মাহত। অনুরাধা তো কাঁদতে কাঁদতে কয়েকবার গানও হারিয়েছে। প্রভার সাথে তার সেই ছোট বেলাকার বন্ধুত্ব। প্রভার এই মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। ছোট্ট প্রণালীও হাউমাউ করে কাঁদছে নিজের মায়ের জন্য। প্রত্যুষ, সে তো জানেই না সে কি অমূল্য সম্পদ হারিয়েছে। তবে বাচ্চাটাও আজ কাঁদছে। হয়তো সবাইকে কাঁদতে দেখে সে কাঁদছে। তবে এত সবকিছুর মধ্যেও রায়ান স্বাভাবিক আছে। সে আর কাঁদছে না। কারণ তার প্রভা যে তাকে কাঁদতে বারণ করেছে। শেষবারের মতো প্রভাকে দেখে নিল সে। কিছুক্ষণ পরই প্রভাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দেওয়া হবে। প্রভার নিথর মাথায় হাত বুলিয়ে কপালে ছোট্ট একটা চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে সে বলে, ভালোবাসি তোমায়, আমি অনেক ভালোবাসি। আজীবন এভাবেই ভালোবেসে যাব। প্রভার জানাজা অনুষ্ঠিত হল। এরপর রায়ান প্রভার কফিন বহন করে তাকে নিয়ে কবরস্থানে রেখে আসল। যেই মেয়েটাকে সবসময় আগলে রেখেছে তাকে কিনা আজ নিজের থেকে এত দূরে রেখে আসতে হয়েছে। প্রভাকে সমাধিস্থ করে এসে আকরাম খানের মুখোমুখি হয় রায়ান। নিচু কণ্ঠে বলে, আমি আপনাকে দেয়া কথা রাখতে পারলাম না বাবা। পারলে আমায় ক্ষমা করে দিয়েন। আমি আপনার মেয়েকে আগলে রাখতে পারলাম না। আকরাম খান রায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে।
রায়ানও এবার আর নিজেকে সামলে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে বলে, প্রভা আমায় একা করে কিভাবে চলে গেল? ওর কি একবারও আমার কথা মনে পড়ল না? রায়ানের জীবন যেন নিঃসঙ্গতায় ডুবে গেল। প্রভার সাথে 6 বছরের সংসার যাত্রা রীতি ঘটল। রায়ান জানে বাকি জীবন তাকে এই নিঃসঙ্গতা নিয়েই কাটাতে হবে, কারণ প্রভার স্থান সে আর কাউকে দেবে না। রায়ান বিমর্ষ মন নিয়ে বসে রইল ঘরে। ভাবতে লাগল প্রভার কথা, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। পাশের ঘরের রেডিও থেকে বাজছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে, নাইবা আমায় ডাকলে। 18 বছর পর। আকাশে মেঘের ঘনঘটা, যে কোনো সময় বৃষ্টি নামবে। আকাশও তর্জন গর্জন শুরু করে দিয়েছে। এসবের মধ্যেই হাতে ছাতা নিয়ে দৌড়ে চলেছে 23 বছর বয়সী এক তরুণী। তার চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট। পথিমধ্যে এক বৃদ্ধ তাকে দেখে বলে, আস্তে দৌড়াও মা, পড়ে যাইবা তো। তোমায় এত খুশি লাগছে কেল্লাই? মেয়েটি হেসে উত্তর দিল, আমার ভাই মেডিকেলে চান্স পেয়েছে চাচা। আমি এই খুশির খবরটা পেয়েই তো এভাবে ছুটে যাচ্ছি বাড়ির দিকে। আমার ভাইটার জন্য দোয়া করবেন। বলেই মেয়েটি আবার দৌড়াতে শুরু করে। একদম নিজের বাড়ির সামনে এসে দম নেয়। বাড়িতে প্রবেশ করে প্রথমেই নিজের ভাইয়ের রুমে যায়, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। মেয়েটি বুঝতে পারে তার ভাই এখন কোথায় আছে। সে ছুটে চলে যায় নিজের মায়ের রুমে। তার ভাবনাই সঠিক। নিজের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আছে তার ভাই প্রত্যুষ। প্রণালী হেসে এগিয়ে যায় তার ভাইয়ের দিকে। প্রত্যুষের কাঁধে হাত রাখতেই প্রত্যুষ স্বাভাবিকভাবে ফিরে তাকায়। প্রণালী দেখতে পায় তার ভাইটা কাঁদছে। সাথে সাথেই সে জড়িয়ে ধরে নিজের ভাইকে, অতঃপর শান্ত গলায় বলে, পাগল ছেলে, আজকের মতো একটা খুশির দিনে তুই এভাবে কাঁদছিস কেন? প্রত্যুষ ব্যথিত কণ্ঠে বলে, আজ মা বেঁচে থাকলে খুব খুশি হতো, তাই না আপি? প্রণালীর চোখও এবার জলে ভিজে যায়। সে তাকায় তাদের মা প্রভার ছবির দিকে। আজ 18 বছর হয়ে গেছে প্রভার মৃত্যুর। মাকে ছাড়া 18 বছর পার করে দিল তারা দুজনে। প্রণালী তো তবুও মায়ের ভালোবাসাটুকু পেয়েছিল, মায়ের মুখটাও মনে পড়ে অল্প স্বল্প। কিন্তু তার হতভাগা ভাইটার তো সেই সৌভাগ্যও নেই। মাত্র 2 মাস বয়সে মাকে হারিয়েছে সে। কিন্তু মায়ের প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। তাই তো মায়ের প্রফেশনটাই বেছে নিল সে। প্রণালী প্রত্যুষকে জড়িয়ে ধরে। তার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, মা যেখানেই থাকুক না কেন, তোর এই সাফল্যে অনেক খুশি হয়েছে ভাই। দরজায় দাঁড়িয়ে ভাই বোনের এই সুন্দর মুহূর্তগুলো দেখছিল রায়ান। তার চোখেও জল এসে গেছে। আজ 18 বছর হয়ে গেল তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেলেছে। তারপর থেকে 2 ছেলে মেয়েকে ঘিরেই তার জীবন। রায়ানের মধ্যেও এখন অনেক পরিবর্তন এসেছে। বয়স 60 ছুঁই ছুঁই। চুল দাড়িতে পাক ধরতে শুরু করেছে। চোখে মোটা ফ্রেমের চশমা। একজন ছাপোষা বাঙালি পিতার মতোই তার অবস্থা। প্রত্যুষের নজর যায় তার বাবার দিকে।
সে বলে, বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। প্রণালীও তাকায় নিজের বাবার দিকে। রায়ান ভেতরে এসে প্রত্যুষকে অভিনন্দন জানিয়ে বলে, আমি অনেক খুশি হয়েছি প্রত্যুষ। আমি আশা করি তুমিও তোমার মায়ের মতো অনেক ভালো ডাক্তার হতে পারবে। আর কিছু না বলেই তিনি চলে যান। প্রণালী প্রত্যুষকে বলে, ভাই তুই কি খেতে চাস বল, আমি তোকে আজ সেটাই রান্না করে খাওয়াবো। প্রত্যুষ সামান্য হাসার চেষ্টা করে বলে, তোর যা ভালো লাগে তাই কর, আমি সেটাই খাবো। নিজের রুমে বসে ভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট করছিল প্রণালী। বর্তমানে সে একটি স্বনামধন্য প্রাইভেট ভার্সিটিতে ল নিয়ে পড়ছে। এখন তার ফাইনাল ইয়ার চলছে। আর মাত্র কিছুদিন তারপরেই নিজের স্বপ্নকে উঠে পারবে সে। এসব ভেবেই প্রণালী খুশি হচ্ছিল। এমন সময় হঠাৎ করে রায়ান তার রুমের বাইরে থেকে দরজা নক করে বলবো, আসতে পারি? প্রণালী রায়ানের হঠাৎ এমন আগমনে চমকে গেল। রায়ানকে এখানে একদমই আশা করেনি সে। কারণ 5 বছর আগে থেকে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে, যার জন্য রায়ান প্রণালীর সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না। প্রণালী তবুও স্বাভাবিক কণ্ঠে বলে, জি আসো। রায়ান রুমের ভেতরে এসে নিজের মেয়েকে বলে, কি করছো? কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম। কিছু বলবে? রায়ান কিছুটা হতাশ কণ্ঠে বলে, তুমি তো জানোই প্রণালী আমি কি বলতে চাই। তোমাদের 2 ভাইবোনকে নিয়ে আমার যে কত চিন্তা হয় তুমি বোঝো না। প্রভাকে হারানোর পর এখন তোমরাই তো আমার সব। আমি চাই না তোমাদের কোনো বিপদ হোক। তোমাদের সুরক্ষিত রাখার জন্য তো আমি রাজনীতি ছেড়ে দিলাম। নিজের শহর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসলাম। এসব কিছু কেন করেছি আমি? যাতে তোমাদের উপর কোনো বিপদের আঁচ না পড়ে, অথচ তুমি সেই বিপদকেই আমন্ত্রণ জানাতে চাইছো। তুমি কেন বোঝো না প্রণালী তোমার জন্য আমার কতটা চিন্তা হয়? প্রণালী রায়ানের সব কথাই শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায় না। সে জানে তার বাবার ভয়টা কোথায়। প্রভার মৃত্যুর পর রায়ানের মধ্যে আপনজনকে হারানোর ভয়ে জেকে বসে। এই জন্য নিজের ছেলে মেয়ের নিরাপত্তার কথা ভেবে সে রাজনীতি ছেড়ে দেয়। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বিজনেস শুরু করে। সবসময় চেষ্টা করেছে 2 ভাইবোনকে সুখী রাখার, এমনকি দ্বিতীয়বার বিয়ের কথাও ভাবেননি। প্রণালীর সাথেও রায়ানের সম্পর্ক ভালো ছিল। আসলে প্রত্যুষ ভীষণ চাপা স্বভাবের এবং খুব কম কথা বলে। সারাক্ষণ পড়ার মাঝেই থাকে। প্রচণ্ড ইন্ট্রোভার্ট হওয়ায় পরিবারের লোকের সাথেও তার কিছুটা মানসিক দূরত্ব আছে। সেখানে প্রণালী একদম বিপরীত। চঞ্চল, প্রাণবন্ত এবং ভীষণ আনন্দময় একটি মেয়ে। যেখানে থাকে সেই জায়গায় মাতিয়ে রাখে। সাথে ভীষণ প্রতিবাদীও সে। স্বাধীনচেতা মনোভাব নিয়েই বড় হয়েছে। প্রণালীর ছোটবেলা থেকেই ইচ্ছা সে একজন বড় উকিল হবে। আর রায়ানের ঠিক এটাই পছন্দ হয়নি। কারণ এই পেশায় অনেক ঝুঁকি রয়েছে এবং রায়ান চায় না তার সন্তানদের জীবনে নতুন করে কোনো সমস্যা আসুক। ঠিক এই কারণে যখন 5 বছর আগে প্রণালী ল নিয়ে পড়ার সিদ্ধান্ত নেয় তখন থেকেই বাবার সাথে তার একটা মানসিক দূরত্ব তৈরি হয়। তারপর থেকে রায়ান আর মেয়ের সাথে ঠিক করে কথা বলে না। আজ অনেক দিন পর তিনি নিজের মেয়ের সাথে নিজে থেকে কথা বলতে এসেছেন। প্রণালীও তাই নিজের বাবাকে রাগিয়ে দিতে চায় না, কিন্তু নিজের প্যাশনও সে ছাড়তে পারবে না। তাই প্রণালী এই বিষয়ে কথা বলতে চাইছিল সে প্রসঙ্গ বদলে বলে, বাবা প্রত্যুষের এত বড় সাকসেসের কোনো সেলিব্রেশন হবে না। টপিক বদলানোর চেষ্টা করো না প্রণালী।
প্রণালী বুঝতে পারে না এবার সে কি বলবে, তাই চুপ করে বসে থাকে। রায়ান বলতে থাকে, আমি বুঝতে পারছি তুমি আমার কোন কথা শুনবে না। নিজের জেদেই তুমি অটল থাকবে, তাই আমিও আর তোমাকে কিছু বলবো না। যা ইচ্ছা করো। তোমার মাকে তো অনেক আগেই হারিয়েছ, এবার আমাকে হারালেই ষোলকলা পূর্ণ হবে। বাবা, এসব কেমন কথা বলছো তুমি? রায়ান আর কিছু না বলে প্রণালীর রুম থেকে বেরিয়ে যায়। এদিকে প্রণালীর মন একদম খারাপ হয়ে যায়, তাই সে উদাস মনে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সাথে করে সে নিজের ফোনটাও নিয়ে এসেছিল। সে বেকনিতে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই প্রণালীর মুখে হাসি ফুটে ওঠে। নাম্বারটা প্রিয়তম দিয়ে সেভ করা। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, নিশ্চয়ই এখন তোমার মন খারাপ। তুমি কি করে বুঝলে? তোমার কাছে কি কোনো সুপার পাওয়ার আছে শান্ত? সবসময় আমার মন খারাপের খবর তোমার কাছে কিভাবে পৌঁছে যায়? এটাকে টেলিপ্যাথি বলে প্রণালী। যাদের মধ্যে ভালোবাসা বেশি থাকে তাদের মাঝে এটা বেশি কাজ করে। প্রণালী খুব খুশি হয় শান্তর কথা শুনে। শান্ত আর প্রণালীর মধ্যে প্রণয়ের সম্পর্ক। তাদের প্রেম কাহিনীটাও কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল। শান্ত ছিল প্রত্যুষের হোম টিউটর। সেখান থেকেই প্রণালীর সাথে তার পরিচয়। শান্তর অসাধারণ ব্যক্তিত্ব প্রণালীকে মুগ্ধ করে এবং সে শান্তর প্রেমে পড়ে যায়। শান্তকে যখন সে নিজের মনের কথা ব্যক্ত করে তখন তো শান্ত কিছুতেই রাজি হয় না। কারণ সে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আর প্রণালীরা এত বড়লোক। কিন্তু প্রণালী শান্তকে ঠিকই রাজি করিয়ে নেয়। তারপর থেকে 2 বছর ধরে তারা রিলেশনে আছে। প্রণালী তো ভেবে নিয়েছে উকিল হয়ে যাবার পরই সে রায়ানকে তাদের সম্পর্কের ব্যাপারে জানাবে। আর রায়ানের কাছেও এসব ধনী গরিবের কোনো পার্থক্য নেই। তাই রায়ানও খুশি খুশি সব মেনে নেবে। আর একটা সময় রায়ান হয়তো প্রণালীর প্রফেশনটাও মেনে নেবে। এসব ভেবে প্রণালীর দুঃখী মনে সুখের সঞ্চার ঘটে এবং সে খুশি মনে শান্তর সাথে কথা বলতে থাকে। প্রণালী আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের বাবা ও ভাইয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। প্রত্যুষ চাউমিন খেতে অনেক পছন্দ করে, তাই ব্রেকফাস্টে সেটাই করেছে প্রণালী। ব্রেকফাস্ট তৈরি করার পর সে গেল প্রত্যুষের রুমে। সেখানে গিয়ে প্রণালী দেখল প্রত্যুষ বই পড়ছে। এতে অবশ্য সে অবাক হয়নি। প্রত্যুষ বরাবরই এমন। ভোরে ঘুম থেকে উঠেই সে নামাজ আদায় করে পড়তে বসে। খাওয়া আর ঘুম ছাড়া বাকি সময় পড়াশোনাই করে ছেলেটা। প্রণালী প্রত্যুষের কাছে গিয়ে বলল, ভাই তুই তাড়াতাড়ি বাবাকে নিয়ে নিচে চলে আয়। আমি ব্রেকফাস্ট দিচ্ছি। আজ তো তোর মেডিকেলে প্রথম দিন। আমি এখন তোকে রেখে আসব। এই বলেই প্রণালী চলে যায়, প্রত্যুষের কোনো কথা শোনার প্রয়োজন মনে করে না। এদিকে প্রত্যুষও কিছু বলার সুযোগটাও পায় না। সে তো পড়ে গেছে মাইনকার চিপায়। আগে তো প্রণালী আর রায়ান মিলে বাড়িটা মাথায় করে রাখত। আর যখন থেকে প্রণালীর উকিল হওয়া নিয়ে তাদের মাঝে ঝামেলা তৈরি হয়েছে তখন থেকেই তাদের মধ্যে কথাবার্তা কমে গেছে। তাদের কোন কথা বলার থাকলে তারা এভাবে প্রত্যুষকে বলতে। নিজেরা মুখোমুখি হয়ে কথা বলেই না। প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার বাবা আর বোনের এই মনোমালিন্য কতদিন চলবে। সে আর বেশি না ভেবে তার বাবাকে ডাকতে যায়। রায়ানের রুমের সামনে গিয়েই প্রত্যুষ বলে, বাবা আপি ব্রেকফাস্ট করতে নিচে যেতে বলেছে। তুমি যাও, আমি যাচ্ছি। আর আজ তো তোমার মেডিকেলে প্রথম দিন, আমি কি তোমায় নিয়ে যাব?
আপি নিয়ে যাবে বলেছে। আচ্ছা ঠিক আছে। প্রত্যুষ চলে যায়। রায়ান নিজের ছেলেটার দিকে তাকিয়ে থাকে। প্রত্যুষকে দেখলেই তার প্রভার কথা মনে পড়ে। প্রত্যুষের চেহারার সাথে প্রভার চেহারার অনেক মিল। শুধু চেহারা নয়, ব্যবহারেও দুজনের মধ্যে সাদৃশ্য অনেক। প্রত্যুষ যেন প্রভারই প্রতিরূপ। রায়ানের ইনোসেন্ট গার্ল প্রভার ইনোসেন্ট বয় এই প্রত্যুষ। শান্তশিষ্ট এবং ভদ্র, শুধু তাই নয়, বেশ বাধ্য ছেলেও। রায়ান প্রণালীর কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা একদম মায়ের মতো হয়নি, বেশ চঞ্চল এবং জেদি তৈরি হয়েছে। ব্রেকফাস্ট শেষ করে প্রণালী প্রত্যুষকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে রওনা হয়। সেখানেই চান্স পেয়েছে প্রত্যুষ। রাস্তায় যেতে যেতে প্রণালী প্রত্যুষকে কিভাবে চলবে ফিরবে সেসব বলতে থাকে। ভাই, তুই কিন্তু একদম বাইরের খাবার খাবি না, এসব তোর সহ্য হয় না। তোর খিদে পেলে টিফিন করে দিয়েছি, সেটা খাবি। আর হ্যাঁ, সবসময় এমন আতেল হয়ে থাকবি না মোটেও। তোকে তো যেই পায় বোকা বানিয়ে যায়। একটু চালাক হ, বুঝলি? বুঝলাম। আরে কি হু হু করছিস? যা বলছি মন দিয়ে শোন, কেউ যদি তোকে বিরক্ত করে তাহলে আমায় এসে বলবি। তারপর আমি তাকে দেখে নেব। প্রণালীর ভাইয়ের সাথে লাগতে আসার ফল বুঝিয়ে দেব। প্রত্যুষ আর কিছু না বলে চুপচাপ থাকে। প্রণালী তাকে এখনো ছোট বাচ্চার মতোই ট্রিট করে, যেন সে স্কুলে পড়ে। প্রত্যুষের মনে পড়ে যায় তাদের স্কুলের দিনগুলোর কথা। প্রণালী কিভাবে সবসময় তাকে প্রোটেক্ট করত। একবার একটা ছেলে প্রত্যুষকে মেরেছিল স্কুলে, প্রণালী কোনোভাবে সেটা জানতে পেরে নিজের বন্ধুদের সাথে মিলে ছেলেটাকে বাথরুমে নিয়ে গিয়ে সেই মার মেরেছিল। শেষ পর্যন্ত গার্জিয়ানদের কল করা হয়েছিল। এসব ভেবেই হাসতে থাকে প্রত্যুষ। তার বোন তাকে সত্যি ভীষণ ভালোবাসে। হঠাৎ করে জ্যামে গাড়ি আটকে যায়। প্রণালী অবাক হয়ে বলে, এই রাস্তায় তো জ্যাম হয় না, আজ হঠাৎ কি হলো? ড্রাইভার বলে, সামনে খুব জটলা, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। প্রণালী বলে, ব্যাপারটা দেখতে হচ্ছে। বলেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। প্রত্যুষও তার সাথে নামে। প্রণালী সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় একজন লোককে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। প্রণালী একজনকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? আরে দেখুন না, এই লোকটা একজন সাধারণ আইসক্রিমওয়ালা। রাস্তায় আইসক্রিম নিয়ে যাচ্ছিল, এমন সময় ওই লোকটা এসে ধাক্কা দিয়ে ওনার আইসক্রিমের গাড়িটা উল্টে দেয়। অল্পের জন্য উনি বেঁচে যান। আর এখন ওই লোকটা আইসক্রিমওয়ালার উপরই চটে গেছেন, ওনার গায়ে হাতও তুলতে চাইছেন। প্রণালীর মাথা গরম হয়ে যায়। সে আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে দেখে বেশ প্রবীণ লোক। কতটা অমানুষ হলে কেউ নিজে অন্যায় করে এমন অসহায় বৃদ্ধ লোকের উপর চড়াও হয়। ওই যুবকটি বৃদ্ধ লোকের উপর হাত তুলতে যাবে, এমন সময় প্রণালী গিয়ে তার হাত ধরে ফেলে। যুবকটি নিজের সানগ্লাস চোখ থেকে খোলে। প্রণালীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, হু আর ইউ? এন্ড হাউ ডেয়ার ইউ টু টাচ মি? প্রণালী রাগী কণ্ঠে বলে, আপনি এত সাহস কোথায় পেলেন? একে তো নিজে অন্যায় করেছেন, এখন আবার এই অসহায় বৃদ্ধ লোকটির গায়ে হাত তুলছেন। যুবকটি বলে, লুক, আমার 1 কোটি টাকার গাড়িতে ক্রাচ হয়েছে ওনার জন্য, আর আমি ওনাকে ছেড়ে দিব? রাখেন আপনার গাড়ি। আপনার জন্য যে উনি মরতে বসেছিলেন সেটা দেখেননি?
ওনার জীবনের দাম কি আপনার গাড়ির থেকে বেশি? প্রত্যুষ বুঝতে পারে ঝামেলা বেশ ভালোই হতে চলেছে। প্রণালী বরাবরই বেশ প্রতিবাদী, তাই যাতে বড় কোনো ঝামেলা যেন না বাধায় তাই সে প্রণালীর উদ্দেশ্যে বলে, আপি তুমি চলে আসো, ঝামেলা করিও না প্লিজ। প্রণালী তবুও থামে না। বলতে থাকে, বলুন, আপনার গাড়ির দাম কি ওনার জীবনের থেকে বেশি? অবশ্যই বেশি। এই গরিব লোক সমাজের কোনো কাজে লাগে নাকি? যত্ত সব আবর্জনা। প্রণালীর মাথায় এবার রাগ উঠে যায়। সে আর নিজের রাগ সামলাতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় যুবকটির গালে। সকলে হতবাক। প্রত্যুষ মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে, এই ভয়টাই পাচ্ছিলাম, আপি যেখানেই যাবে সেখানেই কোনো না কোনো ঝামেলা করবে। যুবকটি ক্রোধান্বিত হয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? সমুদ্র চৌধুরীর গায়ে। এর পরিণাম তোমায় ভোগ করতে হবে। আই উইল সি ইউ। বলেই সমুদ্র নিজের গাড়িতে উঠল। তার মাথায় আগুন জ্বলছে। তার মা বাবাও কোনোদিন তার গায়ে হাত তোলেনি। আর আজ কিনা এতগুলো মানুষের সামনে একটা মেয়ে তার গায়ে হাত তুলল। সমুদ্র গাড়ি থেকে একটা মদের বোতল এনে সেই মদগুলো ছুঁড়ে মারল প্রণালীর মুখে। মদের বিশ্রী গন্ধে প্রণালীর বমি পেয়ে গেল। সমুদ্র বলল, আমি মেয়েদের গায়ে হাত তুলি না জন্য তুমি বেঁচে গেলা। তবে এত সহজে তোমায় ছেড়ে দেব ভেবো না। সমুদ্র চৌধুরীর গায়ে হাত তোলার ফল অনেক ভয়াবহ হবে। এই বলে সে গাড়িতে উঠে চলে গেল। প্রণালী রাস্তার মাঝেই দাঁড়িয়েছিল। প্রত্যুষ দৌড়ে এসে টিস্যু এগিয়ে দিল প্রণালীর দিকে। বলল, মুছে নেও। প্রণালী রেগে তাকিয়ে রইল সমুদ্রের যাওয়ার দিকে। আর বলতে লাগল, স্পয়েল কিড কোথাকার। প্রত্যুষ বলল, তোমাকে আমি বলেছিলাম ঝামেলা না করতে। দেখলে তো কি হলো। বাবা এসব জানলে খুব রেগে যাবে। বাবাকে কিছু বলতে হবে না। তুই গাড়িতে উঠে পড়, দেরি হয়ে যাচ্ছে। এসব স্পয়েল কিডকে নিয়ে বেশি ভাবতে হবে না। এই বলে সে নিজের ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে আইসক্রিমওয়ালাকে দিয়ে বলে, এই নিন আপনার ক্ষতিপূরণ। এটা দিয়ে নতুন গাড়ি কিনে নিয়েন। প্রত্যুষকে মেডিকেল কলেজের সামনে নামিয়ে দিয়ে প্রণালী শান্তর সাথে দেখা করতে রমনায় এলো। সকালের ঘটনাটা ভেবে এখনো তার মাথায় আগুন জ্বলছে। শান্ত প্রণালীর মুখ দেখেই বুঝতে পারল সে রেগে আছে। তাই তো জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত রাগী লাগছে কেন? প্রণালী তখন শান্তকে সব খুলে বলে। সব শুনে শান্ত হেসে বলে, তুমি সত্যিই বেশ সাহসী প্রণালী, একদম ঝাঁসি কি রানী। প্রণালী বলে, আমার এই জন্য এমন রিচ কিডদের সহ্য হয় না। বাপের টাকায় মস্তি করে বকে যায় একদম। তুমিও তো রিচ কিড। হ্যাঁ, কিন্তু আমি বা আমার ভাই আমাদের বাবার করা শাসনে বড় হয়েছি তাই বকে যায়নি। তবে বেশিরভাগ রিচ কিডই বকে যাওয়া। এই জন্য তো আমি সবসময় চাই কোনো সাধারণ ফ্যামিলিতে বিয়ে করতে। কিন্তু তোমার বাবা যদি কোনো রিচ ফ্যামিলিতেই বিয়ে দিতে চায়, বাবা এমন করবে না। বলেই শান্তর কাঁধে মাথা রাখে প্রণালী। প্রণালী প্রত্যুষকে নিয়ে আজ সৌভিকদের বাসায় এসেছে রায়ান। সৌভিক অনুরাধাও এখন ঢাকাতেই থাকে। আজ এখানে আসার অবশ্য একটা রিজনও আছে। আজ সৌভিক অনুরাধার মেয়ে স্নেহার এঙ্গেজমেন্ট। সেই উপলক্ষেই তারা আজ মূলত এখানে এসেছে।
প্রণালী তো এসেই স্নেহার সাথে দেখা করতে চলে গেছে। দুজনের মধ্যে বেশ ভালোই সম্পর্ক, যদিও বা স্নেহা প্রণালীর চেয়ে বয়সে বড়, তবে তাদের সম্পর্কটা একদম বন্ধুর মতোই। রায়ান আর সৌভিক একে অপরের সাথে গল্পে ব্যস্ত ছিল। প্রত্যুষ একা এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। প্রত্যুষকে একা দেখে তার পাশে আসে অনুরাধা। অনুরাধাকে দেখেই প্রত্যুষ স্মিত হাসে। প্রত্যুষ শুনেছে অনুরাধা তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তো অনুরাধার প্রতি আলাদা টান অনুভব করে। অনুরাধাও প্রত্যুষকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে পড়ে যায় প্রভার কথা। অনুরাধা নিজের চোখের কার্নিশে জমা এক ফোঁটা অশ্রু মুছে হাসি মুখে প্রত্যুষকে বলে, তুমি একা এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু খেয়েছো কি? মুখ দেখে তো মনে হচ্ছে না। এদিকে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। প্রত্যুষ কেন জানি অনুরাধাকে মানা করতে পারে না। যদিও তার খিদে পায়নি, তবুও সে বলে, ঠিক আছে আন্টি। অনুরাধা প্রত্যুষকে নিজে খাবার বেড়ে দেয়। প্রত্যুষ বেশ আয়েশ করে খেতে থাকে। প্রত্যুষকে তৃপ্তি করে ইলিশ মাছ খেতে দেখে অনুরাধা মুখ ফসকে বলে ফেলে, প্রভারও ইলিশ মাছ পছন্দ ছিল। প্রত্যুষ খাওয়া থামিয়ে অনুরাধার দিকে তাকায়। অনুরাধা বুঝতে পারে সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। তাই বলে, তুমি খাও, আমি আসছি বলেই সেখান থেকে চলে আসে। সৌভিক ও রায়ানের বিজনেস পার্টনার সজল চৌধুরী সপরিবারে পৌঁছে গেল স্নেহার এনগেজমেন্ট উপলক্ষে। তাকে আসতে দেখেই রায়ান ও সৌভিক এগিয়ে গেল অভ্যর্থনা জানাতে। সজল চৌধুরীর সাথেই এসেছিল তার একমাত্র ছেলে সমুদ্র চৌধুরী। তাকে দেখে রায়ান হেসে বললেন, কেমন আছো ইয়াং ম্যান? ভালো আছি আঙ্কেল। আপনি? আমিও ভালো আছি। তোমার ড্যাডের কাছে তোমার ব্যাপারে শুনলাম। কিছুদিন আগেই নাকি তুমি নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছ। এবার বাবার ব্যবসায় হাত দাও। উনি আর কতদিন একা সামলাবেন সব? সজল চৌধুরী হেসে বললেন, আমিও ওকে এই কথাই বলি। এভাবেই ওনারা কথাবার্তা চালিয়ে যান। এর মধ্যেই সমুদ্রর নজর আটকে যায় কাউকে দেখে। সে ঠিক দেখছে। সে ভালোভাবে কয়েকবার পরখ করে নিল। বিড়বিড় করে বলল, আরে হ্যাঁ, এই মেয়েটাই তো। এর সাথেই তো সেদিন রাস্তায় ঝামেলা হয়েছিল। কিন্তু এ এখানে কি করছে? প্রণালী তো নিচে এসেছিল প্রত্যুষের খবর নিতে। ছেলেটা তো এমন গ্যাদারিং একদমই পছন্দ করে না। কিন্তু নিচে এসেই সবার প্রথম সে সমুদ্রর মুখোমুখি হয়। আর তাতেই পুরাতন স্মৃতি তাজা হয়ে ওঠে। রাগে প্রণালীর হাত নিষ্পিস করতে থাকে। সে কিছু বলতে যাবে তার পূর্বেই রায়ান এসে প্রণালীকে বললেন, প্রণালী, এই হলো সমুদ্র চৌধুরী, তোমার সজল আঙ্কেলের ছেলে। তোমার মেবি ওকে মনে নেই। ছোট থাকেন দেখেছিলে। ও কিছুদিন আগেই নিউ ইয়র্ক থেকে এসেছে। আর সমুদ্র, ও হলো আমার মেয়ে প্রণালী। সমুদ্র মনে মনে বলে, আই সি। তাহলে এই মেয়েটা রায়ান আঙ্কেলের। এদিকে প্রণালীর মাথায় তো আগুন জ্বলছিল। সমুদ্রকে দেখেই তার মেজাজ গরম হয়ে গেছে। এই স্পয়েল কিডটা কিনা সজল আঙ্কেলের সন্তান। অথচ সজল আঙ্কেল কত ভালো মানুষ। প্রণালী বুঝতে পারে বিদেশে থেকেই হয়তো এমন স্পয়েল কিড তৈরি হয়েছে। এরই মাঝে সমুদ্র প্রণালীর দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো প্রণালী, নাইস টু মিট ইউ। প্রণালীর তো গা পিত্তি জলে যাচ্ছিল সমুদ্রর এমন ভালো মানুষই দেখে। আবার খাট খাট করে হাসছে।
কিন্তু প্রণালী তো এই ছেলের আসল রূপ জানে। তবে সবার সামনে ভদ্রতা রক্ষার্থে প্রণালী সমুদ্রের সাথে হাত মেলায়। তবে বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকল না। প্রত্যুষকে খোঁজার বাহানায় সেখান থেকে চলে গেল। সমুদ্রও নিজের মতো ব্যস্ত হয়ে পড়ল। প্রণালী প্রত্যুষকে দেখতে পেল অনুরাধার রুমে। সেখানে বসেই সে অনুরাধার সাথে গল্প করছিল। প্রণালী সেখানে গিয়ে বলে, আন্টি, স্নেহা দিদি তোমায় ডাকছিল। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের পাশে বসো, আমি যাই স্নেহার সাথে কথা বলে আসি। স্নেহার সাথে শহরের বিখ্যাত ডাক্তার ধ্রুবজ্যোতি রায়ের এনগেজমেন্ট সম্পন্ন হয়। এরপর আসে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষে সৌভিক রায়ানকে বলেন, তুই একটু এই দিকে আয় তো, তোর সাথে জরুরি কথা আছে। রায়ান সৌভিকের সাথে চলে যায় একটু দূরে। বলেন, হ্যাঁ বল, আমায় কি বলার জন্য ডাকলি? আসলে এসব কথা তোকে আমি আগেই বলতে চেয়েছিলাম, তারপর ভাবলাম অনুষ্ঠান মিটে যাওয়ার পরই বলবো। তুই আমায় আবিরের স্ত্রী সন্তানের ব্যাপারে খোঁজ নিতে বলছিলিস না? আমি খোঁজ নিয়েছি। রায়ান অস্থির হয়ে বললেন, খোঁজ নিয়ে কি জানতে পারলি তুই? তুই একটু শান্ত হ, আমি বলছি সব। এরপরেই সৌভিক রায়ানকে এক এক করে সব খুলে বলতে লাগল। আবিরের স্ত্রী এখন চট্টগ্রামে রয়েছে, তবে আমি খোঁজ নিয়ে দেখেছি ওদের ছেলে এখন ঢাকাতেই রয়েছে। ছেলেটার ছবিও আমার কাছে কাছে, তুই দেখতে পারিস। বলেই রায়ানের দিকে একটা ছবি বাড়িয়ে দিলেন সৌভিক। রায়ান ছবিটা দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন। হতবাক স্বরে বললেন, শান্ত। সৌভিক বললেন, তুই এনাকে চিনিস নাকি? এই ছেলেটার নাম শান্ত। ও তো আমার ছেলে প্রত্যুষকে টিউশনি করাতো। কি বলছিস তুই? এই ছেলে তোর ঘর অবধি পৌঁছে গেছে। রায়ান, আমি বলছি তুই ভালো করে এই ছেলের ব্যাপারে খোঁজ লাগা। আমার মনে হচ্ছে এই ছেলের কোনো কুমতলব আছে। ভুলে যাস না এটা হলো আবিরের ছেলে। এ নিশ্চয়ই তোর এবং তোর পরিবারের ক্ষতি করতে চাইবে। তুই তোর ছেলে মেয়েকে দেখে রাখিস। রায়ান অস্থির হয়ে উঠলেন। এতদিন ধরে নিজের ছেলে মেয়েদের আগলে রেখেছেন, তবে এবার কি তাদের উপর বিপদের আঁচ পড়তে চলেছে? এমনটা কিছুতেই হতে দেবেন না রায়ান। তার নিজের ছেলে মেয়েকে আগলে রাখতেই হবে। রায়ানের বেশি চিন্তা হচ্ছে তার মেয়েকে নিয়ে। প্রত্যুষ শান্তশিষ্ট এবং বাধ্য ছেলে, কিন্তু প্রণালী তো হয়েছে একদম জেদি আর চঞ্চল স্বভাবের। তাছাড়া ও আবার বেছে নিয়েছে উকিলের প্রফেশন। সব দিক দিয়েই বিপদ। রায়ান আর কিছু ভাবতে পারলেন না। হঠাৎ করেই অসুস্থ বোধ করতে লাগলেন। সৌভিক বলে উঠলেন, কি হয়েছে রায়ান? তুই ঠিক আছিস তো? একদম ঠিক নেই রে। আমি আর পারবো না। প্রভাকে হারিয়ে এমনিতেই আমি সর্বহারা, এখন আমার ছেলে মেয়েই আমার সব। ওদের কিছু হলে আমার কি হবে? আবির ওর ছেলেকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। কয়দিন পর ও নিজেও জেল থেকে ছাড়া পাবে। তখন তো ও উঠে পড়বে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি দেখছি ওই শান্তর ব্যাপারে যদি আরো খোঁজ খবর নেওয়া যায়। তুই শুধু নিজের ছেলে মেয়ে দুটোর দিকে একটু বাড়তি নজর দে, আর বাকিটা তুই আমার উপরেই ছেড়ে দে। তোর উপরেই সবটা ছেড়ে দিলাম সৌভিক। তুই ছাড়া যে আমার ভরসাযোগ্য কেউ নেই। প্রণালী আজ এসেছে শান্তর সাথে দেখা করতে। খুব শীঘ্রই প্রণালীর ফাইনাল ইয়ারের পরীক্ষা।
তাই প্রণালী চাইছে তার আগেই শান্তর সাথে রায়ানের দেখা করাতে। শান্তর সাথে পার্কের বেঞ্চিতে বসে আছে প্রণালী। হঠাৎ করে সে বলে ওঠে, শান্ত, অনেক লুকোচুরি হয়েছে, আর নয়। আমি চাই তুমি এবার বাবার সাথে দেখা করো। প্রণালীর মুখে হঠাৎ এমন কথা শুনে ভরকে ওঠে শান্ত। আমতা আমতা করে বলে, এত তাড়াহুড়ো না করলেই কি নয়। প্রণালী কোনো বাধাই শুনতে রাজি নয়। এদিকে শান্ত বুঝতে পারছে না, হঠাৎ করেই বেশ বিভ্রান্ত লাগছে তাকে। অনেক ভেবে চিন্তে শান্ত বলে, আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই প্রণালী। আমাকে আর কিছুদিন সময় দাও। প্রণালীর রাগ হয় ভীষণ। চাপা কণ্ঠে বলে, আর কতদিন সময় নেবে তুমি? আচ্ছা, যত খুশি টাইম নাও, আমি আর কিছু বলবো না। বলেই প্রণালী উঠে দাঁড়ায়। শান্তর উপর তার বেশ অভিমান হয়। এই জন্য সে হাঁটতে শুরু করে দেয় সামনের দিকে। আর শান্ত আসতে থাকে তার পিছন পিছন। এমন সময় হঠাৎ করে তার সামনে এসে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। প্রণালী ভ্রুযুগল কুঁচকে ফেলে। সে কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে আসেন রায়ান। এসেই অগ্নিঝরা দৃষ্টিতে তাকান প্রণালীর দিকে। প্রণালী রায়ানকে দেখে ভীষণ চমকে যায়। রায়ান হুঙ্কার করে বলেন, তুমি এখানে কি করছো? আর তোমার সাথে এই ছেলেটা কেন? প্রণালী হঠাৎ করে তোবদা খেয়ে গেলেও নিজেকে সামলে নিল। ভাবল, অনেক তো অপেক্ষা করল, আজ যখন সুযোগ এসেই গেছে তখন আর সুযোগটা যেতে দিলে চলবে না। এজন্য সে সিদ্ধান্ত নিল রায়ানকে শান্তর ব্যাপারে সবটা খুলে বলবে। এদিকে রায়ান রাগ ভরা দৃষ্টিতে শান্তর দিকে তাকাচ্ছিলেন। ছেলেটাকে দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু এ হলো আবিরের মতো একটা শয়তানের ছেলে। এ ছেলে যে মোটেই ভালো নয় সেটা সহজেই অনুমেয়। তাই রায়ান প্রণালীকে বললেন, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। বাবা, বেশি কথা না বলে যা করছি তাই করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্রণালী আর কথা না বাড়িয়ে চুপচাপ করে গাড়িতে উঠে বসে। রায়ান শান্তর কাছে গিয়ে বলেন, তোমার আসল পরিচয় আমি জানতে পেরে গেছি। আর কোনোদিন যেন আমি তোমাকে আমার মেয়ে বা আমার পরিবারের কারো পাশে না দেখি, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে শান্তকে হুমকি দিয়ে তিনি চলে যান। শান্ত নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে থাকে। রায়ান প্রণালীকে নিয়ে চলে যান। প্রণালী চুপ করে বসে ছিল গাড়ির মধ্যে। সে ভেবে নিয়েছে এরপর বাড়িতে গিয়ে যা বলার বলবে। তাই সারা রাস্তায় সে আর কোনো কথাই বলল না। বাড়িতে পৌঁছে গিয়ে রায়ান প্রণালীকে বললেন, তোমাকে যেন ওই শান্ত নামের ছেলেটার পাশে আর কোনোদিন না দেখি। কেন বাবা? আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা একবার বলেছি সেটাই আমার শেষ কথা। আমার পক্ষে তোমার কথা শোনা সম্ভব নয় বাবা। কারণ আমি শান্তকে ভালোবাসি। প্রণালী একটুও দমে না গিয়ে বলতে থাকে, তুমি এমন করছো কেন বাবা? কাউকে ভালোবাসা কি অন্যায়? রায়ান উত্তেজিত হয়ে যান। বলেন, কাউকে ভালোবাসা অন্যায় না, কিন্তু শান্তর মতো ছেলেকে ভালোবাসা অন্যায়। কেন অন্যায় বাবা? শান্ত মধ্যবিত্ত বলে ওর সাথে আমাদের স্ট্যান্ডার্ড মেলে না, জন্য তোমার থেকে আমি এটা আশা করিনি। ছোট থেকে তো তুমি আমাকে শিখিয়েছ মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, শ্রেণী এসব নিয়ে বৈষম্য না করার জন্য।
তুমি তো শিখিয়েছ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আজ কেন তুমি আমাকে বলছো শান্তর থেকে দূরে থাকতে? তাহলে সবই কি ছিল তোমার লোক দেখানো কথা? প্রণালী, তোমাকে এখন আমি এত কিছু বলতে পারবো না। তুমি শুধু এটাই জেনে রেখো ওই ছেলের পাশে যেন তোমায় আর না দেখি। না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রণালী তবুও অদম্য জেদ দেখিয়ে বলে, আমি 100 বার শান্তর সাথে গিয়ে দেখা করব। দেখি তুমি কিভাবে আটকাও। রায়ান রেগে গিয়ে প্রথমবারের মতো প্রণালীর গায়ে হাত তুলতে যান। যদিও তিনি থেমে যান, তবুও প্রণালী খুব আঘাত পায় এই ঘটনায়। কারণ রায়ান জন্মের পর থেকে আজ অবধি কখনো তার গায়ে হাত তুলতে চায়নি। এমনকি তার উকিল হওয়া নিয়ে এত বাকবিতণ্ডা হলেও কখনো এমন পরিস্থিতি আসেনি। অথচ আজ প্রণালী এটা সহ্য করতে পারল না। অশ্রুসিক্ত চোখে দৌড়ে চলে গেল। রায়ান অসহায় সুরে বলল, আমার চিন্তাটা যদি তুমি বুঝতে তাহলে এমন করতে না মা। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তুমি আর প্রত্যুষ ছাড়া যে আমার কেউ নেই, তাই আমি চাই না তোমাদের উপর কোনো বিপদের ছায়া পড়ুক। প্রণালী চুপ করে নিজের রুমে বসে আছে। এমন সময় শান্ত তাকে কল করে। শান্ত ফোন রিসিভ করতেই প্রণালী কাঁদো কাঁদো গলায় বলে, তোমার সন্দেহই ঠিক হয়েছে শান্ত। বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। শান্ত বেশ নরম গলায় বলে, তুমি এত চিন্তা করো না। আঙ্কেল যা করছেন তোমার ভালোর জন্যই করছেন। আমি তোমার যোগ্য নই। তোমাকে তো সেটা আগেই বলেছিলাম। তুমি জোর করে সম্পর্কটা করলে। আমি কোন ভুল করিনি শান্ত। তোমার থেকে আমার যোগ্য আর কেউ নেই। আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। শান্ত মৃদু হেসে বলে, তাহলে তো এমন পরিস্থিতি আসতে পারে যে আমার আর তোমার পরিবারের মধ্যে তোমায় যে কোনো একজনকে বেছে নিতে হবে। তখন তুমি কাকে বেছে নেবে? আমাকে না তোমার পরিবারকে? প্রণালী ধান্দায় পড়ে যায়। সত্যিই সে তো ভেবে দেখেনি এমন পরিস্থিতিতে কাকে বেছে নেবে। শান্ত বলে, তুমি তোমার ফ্যামিলিকেই বেছে নিও। কারণ আমি তোমায় সুখী জীবন দিতে পারবো না। আমি তোমার সাথে সুখী হতে চাই শান্ত। তাহলে পারবে নিজের পরিবারকে ছেড়ে আমার কাছে আসতে? কি হলো বলো, পারবে? প্রণালী একটু ভেবে বলে, পারবো। শান্তর মুখে হাসি ফুটে ওঠে। সে ফোনটা রেখে দেয়। রায়ান সৌভিকের সাথে আজকের ঘটনাটা নিয়ে কথা বলে। সব শুনে সৌভিক হতবাক হয়ে বলে, আমি ভাবতেই পারছি না প্রণালীর মতো এত বুদ্ধিমতী একটা মেয়ে ওই আবিরের ছেলের ফাঁদে কিভাবে পড়ল। আমার মনে হয় ছেলেটা প্রণালীর মগজ বেশ ভালোভাবেই ধোলাই করেছে। কি বলছিসটা কি তুই? আমি তো ভয় পাচ্ছি ওই ছেলের কথায় প্রভাবিত হয়ে প্রণালী যদি কোনো ভুল করে বসে। না, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। তুই আমায় কোনো উপায় বলতে পারবি? একটাই উপায় আছে। ওই ছেলের কথায় প্রভাবিত হয়ে প্রণালী কোনো ভুল করার আগেই প্রণালীর বিয়ে দিতে হবে। তাহলে প্রণালীর দিকে আর ও নজর দিতে পারবে না। আর বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। কিন্তু এখন এভাবে হঠাৎ করে কিভাবে বিয়ে দেব? একটা ভালো ছেলের খোঁজ তো করতে হবে। আমার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে। কে সে? সমুদ্র। মানে সোহেলের ছেলে। হ্যাঁ, সোহেল বলছিল ওর ছেলের বিয়ে দিতে চায়। আমাকে একটু ভাবার সময় দে। ঠিক আছে, তুই সময় নিয়ে ভাব।
সব দিক চিন্তা করেই সিদ্ধান্ত নিস। প্রণালী নিজের ঘরে মন খারাপ করে বসেছিল। তার মন মানসিকতা এখন একদম ভালো নেই। ভীষণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সে। এইরকমই সময় রায়ান প্রবেশ করলেন নিজের মেয়ের রুমে। এসেই প্রণালীর উদ্দেশ্যে বললেন, তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি? এসব কি নাটক শুরু করেছ? প্রণালী কোনো কথাই বলে না। রায়ান প্রণালীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি তোমার বাবা প্রণালী। আমি কি কখনো তোমার খারাপ চাইতে পারি? প্রণালী কাঁদো কাঁদো গলায় বলে, আমি শান্তকে খুব ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। শান্ত ভালো ছেলে নয় মা। তুমি বুঝতে পারছো না কেন? শান্তর বাবাকে তুমি জানো? না, জানি না, আর জানতেও চাই না। আমি বিয়েটা তো শান্তকে করব। তাহলে ওর বাবার ব্যাপারে জেনে কি করব? বিয়ে শুধু দুজনের মধ্যে হয় না মা, দুটো পরিবারের মধ্যেও হয়। শান্তর বাবা একজন মারাত্মক অপরাধী, যে অতীতে বারংবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। প্রণালী কিছুটা অবাক হয়। তবে শান্তর প্রেমে সে বেশ ভালোভাবেই ডুবে গেছে। তাই তো সবকিছুকে অবজ্ঞা করে বলে ওঠে, শান্তর বাবা যেমনই হোক শান্ত খারাপ ছেলে নয়। আমি দীর্ঘ কয়েক বছর ধরে ওকে চিনি। ওর মতো ভালো ছেলে আর দুটো হয় না। জানো, ও কোনোদিন আমার অনুমতি ব্যতীত আমায় স্পর্শ পর্যন্ত করেনি। সব সময় আমার ভালো মন্দের খেয়াল রেখেছে। সেই ছেলে কিভাবে খারাপ হয়? তুমি ওর বাবার সম্পর্কে কিছু জানো না জন্যই এমন বলছো। আমি ওর বাবার সম্পর্কে জানি না আর জানতেও চাই না। শান্ত আমাকে আগেই বলেছে ওর বাবা একজন অপরাধী, যিনি জেলের ঘানি টানছেন। ও আমার থেকে কিছু লুকায়নি বাবা। ও নিজেও ওর বাবাকে ঘৃণা করে। আমি সবকিছু জেনে ওর সাথে সম্পর্কে জড়িয়েছি। আমি জানি ও কোনোদিন আমায় ঠকাবে না। তুমি শুধু একবার রাজি হয়ে যাও বাবা। রায়ান রাগী স্বরে বলে, আমি মরে যাব তবুও তোমার সাথে ওই শান্তর সম্পর্ক মেনে নেব না। আমি বেশ ভালোই বুঝতে পারছি ওই শান্ত কিভাবে তোমার ব্রেনওয়াশ করেছে। তুমি ভুল বুঝছো। শান্ত এমন ছেলেই নয়। আমাকে তুমি ঠিক ভুল শেখাতে আসবে না প্রণালী। পৃথিবীটা আমি তোমার থেকে বেশি দেখেছি। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। শান্তর সাথে তুমি আর যোগাযোগ করার চেষ্টা করবে না। শান্তকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। প্রণালী, তোমার অনেক স্পর্ধা আমি সহ্য করেছি, আর নয়। এবার আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। অনেক অবাধ্যতা করেছো তুমি, আর না। আমি খুব শীঘ্রই আমার পছন্দ করা ছেলের সাথে তোমার বিয়ে দেব। আর এটাই আমার শেষ কথা। বলেই হনহন করে প্রণালীর রুম থেকে বেরিয়ে যান রায়ান। তিনি যাওয়ার পর প্রণালী নিজের ফোন বের করে। শান্তকে কল দিয়ে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে শান্ত। প্রণালীর এমন কথায় শান্ত বলে, রিল্যাক্স প্রণালী, যা বলার বলো, আমি শুনছি। আমার মনে হয় বাবা আমাদের সম্পর্কটা কোনোদিনও মানবে না। উনি তো আমার সাথে অন্য কারো বিয়ে দিতে চাইছেন। শান্ত বলে, আমার মনে হয় তোমার বাবার কথাই তোমার শোনা উচিত। এসব তুমি কি বলছো শান্ত? তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না। আমি জানি প্রণালী, কিন্তু তোমার বাবাকে দুঃখ দিয়ে তুমি কিছু করো এটা আমি চাই না। তাই আমার মনে হয় তুমি ওনার কথা শুনলেই ভালো করবে। শান্ত, বাবা তোমাকে ভুল বুঝছে। তোমার বাবার অপরাধের কারণে তোমাকেও খারাপ ভাবছে।
এই ধারণা তো ঠিক নয়, তাই না? বাবার এই ভুল ধারণা বদলানো সম্ভব না। তাই আমি বলছি কি আমরা বিয়ে করে নেই। বিয়ের পর বাবা যখন আমাদের সুখী দেখবে তখন এমনিতেই নিজের ভুল বুঝতে পারবে। তখন তিনি এমনিতেই আমাদের এই সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নেবেন। প্রেমের সম্পর্কগুলোতে এমনই তো হয় বলো। শান্ত কিছুক্ষণ ভাবার পর বলে, তুমি আরো ভালো করে ভেবে দেখো প্রণালী। আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আজীবন পস্তাও। আমি কোনো ভুল করছি না শান্ত। আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সব সিদ্ধান্ত নিয়েছি। তুমি রাজি থাকলে খুব শীঘ্রই আমি তোমার হাত ধরে বেরিয়ে যেতে রাজি আছি। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হব। তুমি মানসিকভাবে তৈরি হয়ে নাও। কারণ নিজের পরিবারকে ছেড়ে আসা কিন্তু সহজ নয়। আমি জানি কাজটা সহজ হবে না। কিন্তু কিছু পেতে হলে যে কিছু খোয়াতেই হয় শান্ত। আমি জানি আজ আমি তোমাকে বেছে নিলে একসময় নিজের পরিবারকেও মানাতে পারবো। কিন্তু আজ যদি আমি নিজের পরিবারের কথায় তোমাকে ছেড়ে দেই তাহলে আর কখনো তোমায় ফিরে পাবো না। আচ্ছা, আমি রাখছি, বলেই শান্ত ফোনটা রেখে দেয়। সজল চৌধুরীর মুখোমুখি বসে আছেন রায়ান ও সৌভিক। সৌভিকই মূলত প্রণালীর জেদের কথা শুনে রায়ানকে এখানে নিয়ে এসেছেন। এদিকে সজল চৌধুরীও দ্রুত নিজের ছেলের বিয়েটা দিতে চাইছেন। রায়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, শুনলাম আপনি নাকি নিজের ছেলের বিয়ে দিতে চাইছেন। সজল চৌধুরী বলেন, হ্যাঁ, আসলে আমার ছেলেটা ভীষণ বিগড়ে গেছে যেটা আমি বুঝতে পারছি। এর পেছনে ওর মা মানে আমার স্ত্রী সানিয়ার হাত রয়েছে। ছেলেটাকে এত স্বাধীনতা দিয়েছে যে ছেলেটা গোল্লায় গেছে। এখন আমার মনে হয় ওর স্ত্রী ওকে ভালো করতে পারবে। কারণ বিয়ে করলে সব ছেলের মধ্যেই একটা দায়িত্ববোধ তৈরি হয়। কিন্তু আমার স্ত্রী কিছুতেই এই বিয়েটা হতে দেবে না। কারণ সে তার বান্ধবীর মেয়ের সাথে সমুদ্রর বিয়ে দিতে চায়। কিন্তু মেয়েটা একদম ভালো না। এখন সানিয়া কিছুদিনের জন্য লন্ডন ট্রিপে গেছে। আমি চাই এই সময়ের মধ্যে আমার ছেলের বিয়েটা দিয়ে দিতে, যাতে করে আর সমস্যা না হয়। এজন্য আমি বড় অনুষ্ঠান করব না, শুধুমাত্র কাবিনটা করাতে চাই। রায়ান বলেন, আমিও খুব দ্রুততার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চাইছি। আর এখন হাতের কাছে ভালো ছেলে পাওয়া মুশকিল। সমুদ্র আপনার মতো এত ভালো একজন মানুষের ছেলে, সে নিশ্চয়ই ভালোই হবে। তাই আমি চাই সমুদ্রের সাথেই প্রণালীর বিয়েটা দিতে। এখন যদি আপনি রাজি থাকেন তো আমি কথাবার্তা আগাবো। আমি কেন রাজি থাকব না? প্রণালীকে তো ছোট থেকেই দেখেছি ভীষণ ভালো একটা মেয়ে। আর আপনার সাথে আমার এতদিনের ব্যবসায়িক সম্পর্ক এটা আত্মীয়ের সম্পর্কে পরিণত হলে তো আরো ভালো হবে। রায়ান ভীষণ খুশি হয়ে যান, অনেকটা নিশ্চিত বোধ করেন। সৌভিক বলেন, তাহলে আমরা একটা কাজ করি, ভালো দিনক্ষণ দেখে বিয়ের কথাটা পাকা করি। সজল চৌধুরী বলেন, আমার স্ত্রী 1 সপ্তাহ পর দেশে ফিরবে। তাই আমি চাইছি 1 সপ্তাহের মধ্যেই কাবিনটা সেরে রাখতে। তারপর না হয় সময় বুঝে বড় করে অনুষ্ঠান করা হবে। একবার বিয়েটা হয়ে গেলে কেউ তো আর মানা করতে পারবে না। সৌভিক রায়ানকে প্রশ্ন করেন, তোর কি মতো? আমি মিস্টার চৌধুরীর সাথে একমত। আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। সজল চৌধুরী বলেন, আগামী পরশু একটা ভালো ডেট আছে। তাহলে এই দিনই বিয়েটা হয়ে যাক। রায়ান সায় সাজান। অতঃপর দুজন কোলাকুলি করেন। কাল তোমার বিয়ে, তৈরি হয়ে থাকো।
প্রণালী হতবাক হয়ে গেল রায়ান সাহেবের মুখে এমন কথা শুনে। প্রতিবাদের সুরে বলল, আমি শান্ত ছাড়া আর কাউকে বিয়ে করব না বাবা। তোমার ঠিক করা পাত্রকে তো নয়। রায়ান প্রণালীকে হুঙ্কার দিয়ে বলে, আমার অবাধ্য হওয়ার চেষ্টা করো না প্রণালী। এতে কোনো লাভ হবে না। এতদিন তোমার অনেক বেত্তামিজি আমি বরদাস্ত করেছি, কিন্তু আর না। এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। তুমি অনেক খারাপা বাবা। তুমি কারো কথা গ্রাহ্য করো না। এখন আমি বুঝতে পারছি মা কেন তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে তুমি এটারই যোগ্য। আমিও যখন তোমাকে ছেড়ে চলে যাব তখন তুমি যোগ্য শিক্ষা পাবে। রায়ান সাহেব আজ আর নিজেকে সামলাতে পারলেন না। প্রণালীর গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। আজ তার সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। প্রণালী এতেও দমল না। ঘরের সব জিনিসপত্র এলোপাতাড়ি এদিকে ওদিকে ছুঁড়ে দিয়ে বলল, এই দিন দেখার জন্য আমি তোমাকে এত কষ্ট করলাম। আসলে তুমি কারো ভালোবাসা ডিজার্ভ করো না। তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি যাও, কিন্তু যাওয়ার আগে আমার জানাজা করে যেও। বাবা, তুমি কিন্তু ইমোশনাল গেম খেলছো। এতে কোনো লাভ হবে না। শান্ত ছাড়া অন্য কাউকে বিয়ে করতে হলে আমার লাশ করবে আমি না। রায়ান সাহেবের ইচ্ছা করছিল প্রণালীকে মাটিতে পুঁতে ফেলতে। শান্তর বাবার ব্যাপারে সবটা জেনেও কিরকম নির্লজ্জ, অভদ্রের মতো আচরণ করছে। রায়ান সাহেব শেষবারের মতো নিজের মেয়েকে বললেন, তুমি নিজের ভালোটা এখনো বোঝো। আমি তোমায় বিশ্বাস করলাম। তুমিও আমার উপর বিশ্বাস করে আমার ঠিক করা পাত্রকে বিয়ে করে নাও। যদি নিজের পছন্দ করা পাত্রকে বিয়ে করো তাহলে কিন্তু তোমায় আজীবনের জন্যই পস্তাতে হবে। প্রণালী এবার উত্তরে কিছু বলল না। মাথাটা যথাসম্ভব ঠান্ডা রাখল সে। রায়ান সাহেব তার রুম থেকে বেরিয়ে যেতেই সে বলে উঠল, পস্তাবো তো তখন যখন আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব। আমার সুখ আমি শান্তর মাঝেই খুঁজে নিয়েছি। তাই আমি বিয়ে করলে ওকেই করব, আর অন্য কাউকে নয়। অনুরাধা দেবী ও সোহিনী আজ এলো প্রণালীর সাথে দেখা করতে। সৌভিক বাবুই তাদের আজ এখানে পাঠিয়েছেন। তাদের দায়িত্ব হলো প্রণালীকে বোঝানো। আজ সোহিনী ও অনুরাধা দেবীকে দেখে প্রণালী একটুও খুশি হল না। অনুরাধা দেবী প্রণালীর কাছে এসে বললেন, তুমি তোমার বাবার সিদ্ধান্তটা মেনে নাও প্রণালী। শান্ত ওই আবিরের ছেলে। তুমি তো সবটাই জানো আবিরের জন্য তোমার মা বাবার জীবনে কি দুর্গতি নেমে এসেছিল। তারপরও তুমি কিভাবে ওর ছেলেকে বিয়ে চাইছো? প্রণালী নিস্তেজ গলাতেই বলল, শান্তর বাবা দোষ করেছে, শান্ত তো কিছু করেনি। তাই না? তাহলে কেন শুধু শুধু আমি আর শান্ত সাফার করব? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাই না? সোহিনী এসে প্রণালীর মাথায় হাত রেখে বলল, আমি তোকে নিজের ছোট বোনের মতোই দেখি প্রণালী। এই দিদির একটা অনুরোধ রাখো। রায়ান আঙ্কেলের কথাটা মেনে নে। উনি তোর ভালোই চান। এই বিয়েটা করলে তুই সুখী হবি। ছেলে মানুষই করিস না একদম। প্রণালী তাচ্ছিল্য হেসে বলল, নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে আমি কিভাবে সুখী হব সোহিনী দিদি? সোহিনী প্রণালীকে বোঝানোর জন্য বলে, তোমার ভালোবাসার মানুষটা যে সঠিক নয় প্রণালী। আর দেখ, মা বাবার আশীর্বাদ ছাড়া কোন কিছুই সুখকর হয় না। আর সমুদ্র ভাইয়াকে বিয়ে করলে তুমি সুখী হবে। প্রণালী অবাক হয়ে গেল। বলল, সমুদ্র ভাইয়া মানে? সজল আঙ্কেলের ছেলে। হ্যাঁ, ওনার সাথেই তো তোমার বিয়ে ঠিক করা হয়েছে। কেন তুমি জানো না? প্রণালী ধাক্কা খেল ভীষণ। মনে করল সমুদ্রের সাথে তার প্রথম দেখার কথা। ওই অহংকারী, নিম্ন মানসিকতার ছেলেকে তাকে বিয়ে করতে হবে। প্রণালী বিড়বিড় করে বলল, কক্ষনো না।
বলেই সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। অতঃপর বলল, তোমার চয়েজের উপর আমার ভরসা উঠে গেছে বাবা। আমি 100% শিওর আমার চয়েজই সেরা। এই বলে সে ছুটে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় রায়ান সাহেব তাকে আটকে দিলেন। বললেন, কোথায় যাচ্ছ তুমি? বিয়ের আগে পর্যন্ত কোথাও যাওয়া হবে না তোমার। বাবা, আমায় যেতে দাও। তুমি আমার সাথে এত বড় জুলুম করতে পারো না। আমি কি করতে পারি আর কি পারি না সেটা এবার তুমি টের পাবে। বলেই প্রণালীকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেলেন রায়ান সাহেব। প্রণালীকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। নিজের মেয়ের সাথে এমন করে তিনিও অনেক কষ্ট পেলেন, কিন্তু মেয়ের ভালোর জন্য যে এটা করতেই হতো। এদিকে প্রণালী সমানে চিৎকার করতে লাগল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু রায়ান নিষ্ঠুর হল ভীষণ। এতদিন মেয়ের সব জেদ মেনে নিয়ে তাকে বড্ড প্রশ্রয় দিয়েছিলেন, সেই প্রশ্রয়ই মেয়ে মাথায় উঠেছে। এখন তাকে যে মাথা থেকে নামাতেই হতো, না হলে অপেক্ষা করছে সমূহ বিপদ। সমুদ্র যখন থেকে তার বিয়ের কথা জানতে পেরেছে তখন থেকে না না করেই চলেছে। তার এখন মোটেই বিয়ে করার কোনো ইচ্ছা নেই। কিন্তু সজল চৌধুরীও নাছোড়বান্দা। তিনি যখন একবার সুযোগ পেয়েছেন তখন সেই সুযোগের সদ্ব্যবহার করবেনই। নিজের ছেলেকে এবার সাংসারিক দায়বদ্ধতার জালে বাঁধবেন সেটা একদম ঠিক করে রেখেছেন। সমুদ্র তার বাবার সামনে চিৎকার করে বলল, মম না থাকায় এই সুযোগটা কাজে লাগাচ্ছ তাই না? তাহলে শুনে রাখো ড্যাড, আমি এখন কিছুতেই বিয়ে করব না। নো নেভার। সজল চৌধুরী বললেন, এসব কথায় কাজ হবে। আমি মিস্টার রায়ানকে কথা দিয়েছি যে ওনার মেয়ে প্রণালীকেই আমার ঘরের বউ করে আনব। তাই এই কথা আমি রাখবই। সমুদ্র একটু স্থির হল। বলল, প্রণালী? হ্যাঁ, সেদিন পার্টিতে যেই মেয়েটাকে দেখলে তুমি, মেয়েটা কিন্তু দারুণ সুন্দরী, ফর্সা, লম্বা, সুন্দর মুখশ্রী। তোমার সাথে দারুণ মানাবে। হঠাৎ করেই সমুদ্র 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলে, আমি বিয়েতে রাজি। তুমি দ্রুত সব অ্যারেঞ্জমেন্ট করো। তোমার সুমতি হলো তাহলে? মেয়েটাকে তাহলে মনে ধরেছে? সমুদ্র মুচকি হাসল। মনে মনে বলল, ওই মেয়েটা সেদিন আমাকে অনেক অপমান করেছিল, আমার গায়ে হাত অবধি তুলেছিল। এবার আমি তার সব কিছুই সুদে আসলে উসুল করব। একবার আসুক আমার বউ হয়ে, তারপর আমি ওকে মজা দেখাবো। প্রণালী কাঁদতে কাঁদতে নিজের চোখের জল শুকিয়ে ফেলেছে। আর কাঁদতেও পারছে না বেচারি মেয়েটা। নিজের ভালোবাসার মানুষটার সাথে চির বিচ্ছেদ আর ঘৃণিত ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে বরণ করে নেয়া, ভীষণ জঘন্য এসব অনুভূতি। প্রণালী দেখতে লাগলো সিলিং ফ্যানের দিকে। চোখের জল মুছে বলল, শান্তকেই যদি না পাই তাহলে আমি আর বেঁচে কি করব? এর থেকে ভালো আমি নিজেকেই শেষ করে দেই। ওই সমুদ্রর মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে মরে যাবাই তো ভালো। বলেই সে এগিয়ে গেল সিলিং ফ্যানের দিকে। উদ্দেশ্য নিজেকে শেষ করে দেওয়া, এই সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া। নিজের ভালোবাসার মানুষটাকে না পাওয়ার বেদনা নিয়ে বেঁচে থাকার চেয়ে তার কাছে যেন মৃত্যুই শ্রেয় মনে হল। অনুভূতির মায়ের জালে বদ্ধ হল। প্রেম তাকে কাঁদিয়েছে। প্রেমের বিরহ তাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাই তো এমন আত্মবিধ্বংসী সিদ্ধান্ত নিল রায়ান সাহেবের জেদি চঞ্চল মেয়েটা। প্রণালী নিজের কোন বড় ক্ষতি করতে যাবে তার আগেই প্রত্যুষ তার ঘরের দরজা খুলে দিল। প্রণালীর উদ্দেশ্যে বলল, আপু তুমি এটা কি করছো? প্রণালী প্রত্যুষের দিকে তাকায়।
প্রত্যুষ এগিয়ে এসে বলে, আমি জানি তুমি শান্ত ভাইয়াকে ভালোবাসো এবং তাকেই বিয়ে করতে চাও। তাই তো আমি তোমাদের এক করার জন্যই এখানে এসেছি। এখন বাড়িতে কেউ নেই। বাবা আমাকে তোমার খেয়াল রাখতে বলে বাইরে গেছে। এই সুযোগ তুমি পালিয়ে যাও। নিজের জীবনটা নিজের মতো গুছিয়ে নাও। প্রণালী খুশিতে আপ্লুত হয়ে যায়। তার বাবা তাকে না বুঝলেও তার ভাই তাকে বুঝেছে। প্রণালী এগিয়ে এসে প্রত্যুষের গালে কয়েকটা চুমু খায়। ভাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোকে অনেক ধন্যবাদ ভাই। তুই আমাকে বুঝলি। বাবা যে কোনো সময় চলে আসবে আপি। তুই যা তাড়াতাড়ি। প্রণালী মাথা নাড়ায়। যাওয়ার জন্য পা বাড়ানোর সাথে সাথেই প্রত্যুষ প্রণালীর হাতে তার ফোন তুলে দিয়ে বলল, বাবা তো তোমার ফোন নিজের কাছে রেখে দিয়েছে। তাই তুমি আমার ফোনটা নিজের সাথে করে নিয়ে যাও আপি। এর মাধ্যমে শান্ত ভাইয়ার যোগাযোগ করো। প্রণালীর আবারও নিজের ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেয়। এখন তার গন্তব্য শান্ত। শান্তর সাথে নতুন করে সে সব শুরু করবে। একসময় রায়ান সাহেবও সব মেনে নিবে, এটাই তার বিশ্বাস। প্রণালী শান্তর সাথে ফোনে কথা বলেছে। শান্ত প্রণালীকে বলেছে কাজী অফিসের সামনে এসে বসে থাকতে। প্রণালীও তাই কাজী অফিসের দিকে পা বাড়িয়েছে। কাজী অফিসের সামনে এসে শান্তকে ফোন দিল প্রণালী। কিন্তু শান্ত ফোনটা রিসিভ করল না। প্রণালী বারবার ফোন করতে লাগল। এক সময় শান্ত ফোনটা রিসিভ করে বলে, আমি কিছু কারণে ঢাকার বাইরে আছি। তুমি কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষা করো। আমি যথাসময়ে পৌঁছে যাব। আমি তাই করব বলে প্রণালী ফোনটা রেখে দেয়। আর অপেক্ষা করতে থাকে শান্তর জন্য। তবে তার অপেক্ষার প্রহরের কোন শেষ হয় না। রায়ান সাহেব বাড়িতে ফিরে প্রণালীকে তার রুমে না দেখে ভড়কে যান। প্রত্যুষকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন, কিন্তু প্রত্যুষ মুখে কুলু পেটে বসে থাকে। রায়ান সাহেব অধৈর্য হয়ে বলেন, তুমি বুঝতে পারছো না নিজের বোনকে কি বিপদের দিকে ঠেলে দিয়েছ? ভালো চাইলে এখনই আমাকে সব সত্য বলে দাও। না হলে নিজের বোনের দুর্ভাগ্যের দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্রত্যুষ তবুও যখন চুপ থাকে তখন রায়ান সাহেব শান্তর বাবা রায়ানের ব্যাপারে রায়ান সাহেবকে সব খুলে বলেন। সব শুনে প্রত্যুষ বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তাই রায়ান সাহেবকে সব খুলে বলেন। সাথে এও বলেন প্রণালী তার ফোনটা সাথে নিয়ে গেছে। এ শুনে রায়ান বলে, তুমি অনেক বড় ভুল করেছ। আশা করি তোমার বোনের বড় কোনো ক্ষতি হয়ে যাবার আগেই আমরা ওকে পেয়ে যাব। যাই হোক, আমি সৌভিকের সাথে কথা বলি। ও এখন নাম্বার ট্রেস করে প্রণালীর লোকেশন বের করবে। রায়ান সাহেব অনেকক্ষণ অপেক্ষা করলেন। সৌভিক বাবুর ফোনে তার ধ্যান ভাঙে। ফোনটা রিসিভ করতেই সৌভিক বাবু বলেন, প্রণালীর লোকেশন কমলাপুর রেল স্টেশনে দেখাচ্ছে। ধন্যবাদ তোকে। এই বলে রায়ান প্রত্যুষকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। দুজনে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যায়। কিন্তু সেখানে তন্ন তন্ন করে খুঁজেও প্রণালীকে পাওয়া যায় না। এদিকে লোকেশনও এইটাই দেখাচ্ছে। এর মধ্যেই হঠাৎ প্রত্যুষ রেল স্টেশনেই নিজের ফোনটা কুড়িয়ে পায়। রায়ান সাহেবকে এই ব্যাপারে বলতেই তার যা বোঝার বোঝা হয়ে যায়। রায়ান সাহেব বিমর্ষ হয়ে বলে ওঠেন, মেয়েটাকে বুঝি আর বাঁচাতে পারলাম না। এক অসহায় পিতার কণ্ঠে এমন কথা শুনে প্রত্যুষ ভীষণ কষ্ট পেল। তার নিজেরও ভীষণ অনুশোচনা হতে লাগল। বারবার মনে হলো তার জন্যই আজ এত কিছু হয়ে যাচ্ছে। সে নিজের বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। প্রণালীর চোখ খুলতেই সে নিজেকে আবিষ্কার করল একটা অন্ধকার ঘরে। বিছানায় শুয়ে ছিল সে।
দ্রুত আড়মোড়া ভেঙে উঠে বসে। তারপর শান্তর নাম নিয়ে ডাকতে থাকে। কিছুক্ষণ পর একটা মেয়ে বধূবেশে প্রণালীর রুমে প্রবেশ করল এবং লাইট জ্বালিয়ে দিল। প্রণালী তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে? আর শান্ত কোথায়? মেয়েটি বাঁকা হেসে বলল, আমি লারা, আমি হলাম শান্তর হবু বউ। প্রণালী বর্ষর ধাক্কা খায়। হতবাক স্বরে বলে, শান্তর হবু বউ মানে? শান্ত আর আমি একে অপরকে ভালোবাসি, তাহলে তুমি কিভাবে শান্তর হবু বউ হতে পারো? তখনই শান্ত সেই রুমে প্রবেশ করে বলে, ভালোবাসা মাই ফুট, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসি? প্রণালী অবিশ্বাস্য কণ্ঠে বলল, শান্ত, তুমি কি বলছো? আর এই মেয়েটাই বা কি বলছে? ওর সাথে তোমার বিয়ে মানে? শান্ত বাঁকা হেসে বলে, সবকিছু মানে তুমি এবার বুঝতে পারবে। লারা ডার্লিং, তুমি আমার পাশে আসো। লারা শান্তর সামনে আসতেই তার কপালে চুমু খায়, গভীর আলিঙ্গন করে। প্রণালীর বুকে বা পাশে তীব্র ব্যথা হতে থাকে এই দৃশ্য দেখে। সে চিৎকার করে বলে ওঠে, এসব তুমি কি করছো শান্ত? তুমি তো আমায় ভালোবাসো, তাহলে এই মেয়েটার এত ঘনিষ্ঠ কেন হচ্ছ? শান্ত প্রণালীর সামনেই লারাকে লিপ কিস করে। প্রণালী এসব আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নেয়। ডুকরে কাঁদতে থাকে। প্রণালীকে এভাবে কাঁদতে দেখে শান্ত পৈশাচিক আনন্দ লাভ করে। পৈশাচিক হেসে বলে, কাঁদো কাঁদো আরো কাঁদো। তুমি যত কাঁদবে আমি ততই পরিতৃপ্তি পাব। শুধুমাত্র তোমার বাবা মায়ের জন্য আমি আমার বাবাকে পাইনি কখনো। আমার বাবাকে এখনো জেলে থাকতে হচ্ছে, তার তুলনায় তো এটা কিছুই না। প্রণালী কাঁদতে কাঁদতে বলে, তাহলে বাবাই ঠিক বলেছিল, তুমি প্রতিশোধ নেওয়ার জন্যই। হ্যাঁ, তবে তুমি বুঝতে একটু দেরি করে দিলে বোকা মেয়ে। প্রণালী এই ধাক্কা সামলাতে পারে না। তার মধ্যেই কয়েকজন মেয়ে ভেতরে চলে আসে। শান্ত তাদেরকে বলে, একে নিয়ে বাইরে চলো তোমরা। ও আমার বিয়ে নিজের চোখের সামনে দেখো। প্রণালী বারবার বলতে থাকে, প্লিজ শান্ত, তুমি এমন করো না। আমাকে এভাবে ঠকিও না তুমি। এত কষ্ট আমি মেনে নিতে পারবো না। শান্তর মন একটুও গলে না। মেয়েগুলো শান্তর নির্দেশ মতো কাজ করতে থাকে। প্রণালীকে নিয়ে বাইরে আসে। বাইরে একজন কাজী এসেছে। শান্ত প্রণালীর সামনেই লারার হাত ধরে কাজীর সামনে বসে পড়ে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। প্রণালী ছলছল নয়নে এসব দেখতে থাকে। একসময় কাজী লারাকে কবুল বলতে বলতেই সে কবুল বলে দেয়। এরপর তিনি শান্তকে কবুল বলতে বললে শান্ত চুপ থাকে। প্রণালীর মধ্যে আশার সঞ্চার ঘটে। সে শান্তকে বলে, আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবে না শান্ত। এখনই এই মেয়েটাকে ছেড়ে দাও, আমাকে বিয়ে। অট্টহাসিতে ফেটে পড়ে শান্ত। হাসতে হাসতে বলে, এটা শোনার জন্যই আমি চুপ ছিলাম। তুমি ভাবছো যে আমি তোমায় ভালোবাসি। সব ছিল ড্রামা। এখনো বোঝনি গবেট। প্রণালী কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই শান্ত কবুল বলে দেয়। প্রণালী নিজের চোখের সামনেই তার ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলে। ঠকে যায় বাজে ভাবে। তার প্রেমিক এখন আর তার নেই।
সে এখন অন্য কারো স্বামী। প্রণালীর চোখের জল বাঁধ মানতে চাইছে না। এর মধ্যেই শান্ত বিদ্ঘুটে হাসি দিয়ে বলে, সবকিছু তো লাইভ দেখে নিলে, এখন কি আমাদের বাসরটাও লাইভ দেখবে? প্রণালী নিশ্চুপ, ভালোবাসা এখন ঘৃণায় পরিণত যেন। প্রণালী হাততালি দেয়। শান্তকে বলে, তুমি আজ বুঝতে পারবে না শান্ত তুমি কি হারালে। নারীর ভালোবাসা যতটা তীব্র, ঘৃণা তার দ্বিগুণ। এখন থেকে আমি শুধু তোমায় ঘৃণাই করি। ভালোবাসা বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বলেই সে এগিয়ে চলে। শান্ত বলে, এখনই চলে যাবে? আমাদের লাইভ বাসর দেখবে না? প্রণালী এগিয়ে এসে শান্তকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চলে যায়। লারা এগিয়ে এসে বলে, তুমি ওকে কিছু বললে না কেন শান্ত? আরে ওর কথা বাদ দাও, ও এখন একটা লেজকাটা শেয়াল, কিছু করতে পারবে না। রায়ান সাহেব প্রত্যুষকে নিয়ে বাড়িতে ফিরেছেন। এসেই সোফায় গা এলিয়ে দিয়েছেন, বড্ড ক্লান্ত তিনি। নিজের মেয়ের চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে যাচ্ছেন। তার সামনেই অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছে প্রত্যুষ। আজ প্রত্যুষের নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তার বারবার এটাই মনে হচ্ছে তার জন্যই সবটা হলো। রায়ান সাহেব নিজের ছেলের দিকে তাকিয়েই তার মনোভাব বুঝলেন, কিন্তু কিছু বললেন না এ বিষয়ে। বরঞ্চ বললেন, প্রত্যুষ তুমি একটু তোমার সৌভিক আঙ্কেলকে ফোন করো, ওকে বলে দাও যে আমরা প্রণালীকে খুঁজে পাইনি। সৌভিক যেন সজল চৌধুরীকে সব কথা বলে দেয়। তার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। প্রত্যুষ ফোন বের করে কল করতে যাবে, ঠিক এমন সময় বিধ্বস্ত প্রণালী পা রাখে বাড়ির মধ্যে। অস্ফুটস্বরে ডেকে ওঠে, বাবা। রায়ান সাহেব প্রত্যুষ দুজনেই অবাক হয় প্রণালীকে দেখে, সাথে ভীষণ খুশিও হয়। রাম সাহেব উঠে গিয়ে নিজের মেয়ের কাছে যান। প্রণালীকে জড়িয়ে ধরে বলেন, তুমি ঠিক আছো তো মা? প্রণালী বলে ওঠে, তোমার পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করব বাবা। প্রত্যুষ, রায়ান সাহেব দুজনেই অবাক। রায়ান সাহেব এবার ভালো করে নিজের মেয়েকে পর্যবেক্ষণ করেন। ফোলা ফোলা দুটি চোখ দেখেই বুঝতে পারছেন কেঁদে কেঁদে মেয়েটার অবস্থা খারাপ। তিনি আর কিছু বলার মতো অবস্থায় ছিলেন না তখন। মেয়ের অবস্থা দেখে তারও ভীষণ কান্না পাচ্ছিল। প্রত্যুষ বাবা মেয়ের এমন অবস্থা দেখে এগিয়ে এলো। প্রণালীকে বলল, আপি তুমি ঠিক আছো তো? তোমাকে এমন কেন লাগছে? প্রণালী আবার কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক নেই ভাই, আমি একদম ঠিক নেই। ও আমাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে একদম শেষ করে দিয়েছে রে। বাবা ভাইকে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল প্রণালী। সব শুনে রায়ান সাহেব কিছুটা স্বস্তি পেলেন। বললেন, যাই হোক, আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুকরিয়া যে ওই শান্ত তোমার বড় কোনো ক্ষতি করেনি। আমি তো ভেবেছিলাম ও তোমার কি না কি করে। আল্লাহ বাঁচিয়েছেন। প্রত্যুষ বলে, আপি তুমি আর একদম ওই শয়তান লোকটার জন্য কাঁদবে না। উনি তোমাকে ধোঁকা দিতে গিয়ে নিজেই ঠকে গেছেন। তুমি জিতে গেছো। দেখবে একসময় উনি খুব আফসোস করবেন এটা নিয়ে।
প্রণালী জোরপূর্বক হাসল। রায়ান সাহেব বললেন, ওই শান্তর ভয় আমি তোমার বিয়ে দিতে চাচ্ছিলাম তাড়াহুড়ো করে। কিন্তু এখন যখন সেই ভয় কেটে গেছে, তার উপর তুমি এমন বিধ্বস্ত অবস্থায় আছো, তাই আমাকে তো নিজের সিদ্ধান্ত বদলাতে হবে। প্রণালী বলে, না বাবা, তোমাকে নিজের সিদ্ধান্ত বদলাতে হবে না। আমি বিয়ের জন্য একদম প্রস্তুত আছি। কিন্তু মা, তোমার এই অবস্থা। আমি একদম ঠিক আছি বাবা। এমনিতেই আমার জন্য তোমার অনেক ফেস লস হয়েছে। আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমায়। আমি চাই না আমার জন্য তুমি আরো কষ্ট পাও। রায়ান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, আমার লক্ষ্মী মেয়েটা কত কিছু বুঝতে শিখে গেছে। প্রত্যুষ বলে ওঠে, তাহলে কি বিয়েটা হচ্ছে? রায়ান সাহেব এবং প্রণালী দুজনেই সম্মতি দেয়। সজল চৌধুরী রাজকীয়ভাবে তৈরি হয়েছেন। তিনি নিজের ছেলেকেও তিনি রাজকীয়ভাবেই তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন। সজল চৌধুরীর পরদাদা ছিলেন একজন বিখ্যাত জমিদার। তাদের বংশের বেশ ভালোই গৌরব। পুরান ঢাকার বনেদি পরিবার বলে কথা। তাই তো তিনি চান তার ছেলের বিয়েটাই সেভাবে হোক। কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব না। তবে তিনি ঠিক করে রেখেছেন আপাতত কাবিনটা হবার পর তিনি বেশ ধুমধাম করে ছেলের বিয়ে দেবেন। সজল চৌধুরী এই বিয়েটা যথাসম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন, যাতে তার স্ত্রীর কাছে খবর না যায়। এজন্য স্ত্রীর বাড়ির কোন আত্মীয় স্বজনকেও বলেননি, শুধু নিজের কাছের কিছু বন্ধু বান্ধব আর নিজের একমাত্র বোন সায়মাকে বলেছেন। সায়মা চৌধুরী সজল চৌধুরীর খুব আপন। সায়মা চৌধুরী নিজের ভাইয়ের এই সিদ্ধান্তে তার পাশেই আছে, কারণ তিনি নিজেও চেনেন তার ভাবিকে। তাই তিনি চান তার ভাবির অনুপস্থিতিতে বিয়েটা ভালোয় ভালোয় মিটে যাক। সমুদ্র তৈরি হতে একটু বেশি সময় নিচ্ছিল। তাই সজল চৌধুরী বিরক্ত হয়ে তার দরজায় গিয়ে নক করতে থাকেন এবং বলেন, আর কত সময় লাগবে তোমার? সবাই তো অপেক্ষা করছে। সজল চৌধুরী নক করার কিছুক্ষণ পরেই সমুদ্র চৌধুরী বেরিয়ে আসে, পরনে তার কালো রঙের রাজকীয় শেরওয়ানি, মাথায় রাজকীয় টুপি। সায়মা চৌধুরী নিজের ভাতিজাকে দেখে বলে ওঠেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। কারো নজর না লাগুক। সমুদ্র বলে ওঠে, নজর তো লাগবেই ফুফি, আমার হবু বউয়ের। বলেই দুর্বোধ্য হাসি দেয়। প্রণালীকে বধূবেশে সাজানো হচ্ছে। গায়ে গোলাপি কালারের বেনারসি শাড়ি, সাবেকি সোনার গহনা সহ মডার্ন হীরার গহনা এবং প্রসাধনী দিয়ে একদম পরীর মতো সাজানো হয়েছে মেয়েটাকে। অনুপমা দেবী, তার বড় মেয়ে স্নেহা এবং ছোট মেয়ে সোহিনী সেখানে উপস্থিত ছিল। অনুপমা দেবী নিজের বড় মেয়ে স্নেহাকে বলেন, দেখ তো অনেক সুন্দর লাগছে না প্রণালীকে? স্নেহা সায় জানায়। সোহিনীও বলছে, অনেক সুন্দর লাগছে, সমুদ্র ভাইয়া তো দেখে একদম পাগল হয়ে যাবে। সমুদ্র নামটা শুনতেই কেমন জানি অদ্ভুত অনুভূতি হতে লাগলো প্রণালীর। লোকটার কথা মনে পড়ে গেল। লোকটার সাথে প্রথম সাক্ষাৎ ছিল বীভৎস রকমের। লোকটাকে একদম তার ভালো মনে হয় না। তবে একবার নিজের সিদ্ধান্তের জন্য তাকে পস্তাতে হয়েছে। শান্তকে তো কত ভালো ভেবেছিল, অথচ সেই শান্তই কত সুন্দর অভিনয় করে গেল আর দিন শেষে তাকে বাজেভাবে ঠকালো।
তাই প্রণালীর কাছে মনে হলো সে যখন 2 বছরেও একটা মানুষকে চিনতে পারল না, তখন তাকে একবারের দেখায় কিভাবে চিনবে। তার বাবা নিশ্চয়ই তার খারাপ চায় না। সব দিক ভেবে চিনতে হয়তো সমুদ্রকে এজন্যই চয়েস করেছে তার বাবা। হয়তো সে মনের দিক থেকে এতটাও খারাপ না যতটা প্রণালী ভাবছে তাকে। এমনটা ভেবেই প্রণালী আর এই সম্পর্কটাকে মেনে নিতে কোনো অমত জানাচ্ছে না। এমনিতেও সে যা হারানোর হারিয়ে ফেলেছে। বেঁচে থাকার ইচ্ছাটাও তার মধ্যে তেমন এই মুহূর্তে নেই। না তো ভালো থাকার ইচ্ছা আছে। শান্ত নামক পুরুষটা একদম তাকে ভেতর থেকে ঘুরিয়ে দিয়েছে। এর থেকে সুন্দর প্রতিশোধ বুঝি আর ছিল না। প্রণালীর ভাবনার মাঝেই হঠাৎ প্রত্যুষ এসে বলল, বর এসে গেছে। বাবা, আপিকে নিয়ে যেতে বলেছে। সোহিনী বলল, হ্যাঁ নিয়ে যাচ্ছি, তুমি যাও, আমি প্রণালীকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। মুখোমুখি বসে আছে প্রণালী ও সমুদ্র। কাজী ইতিমধ্যে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। সমুদ্র আর চোখে প্রণালীকে দেখলেও প্রণালীর দৃষ্টি মাটিতেই নিবদ্ধ ছিল। যা দেখে সমুদ্রের মনে হয় মেয়েটা তাকে ইগনোর করছে, যা তার ইগোতে লেগেছে। সে মনে মনে বলল, একবার শুধু বিয়েটা হোক, তারপর সব কিছুর শোধ তুলব আমি। অতঃপর কাজী সাহেব বললেন, আবদুল্লাহ রায়ানের একমাত্র কন্যা রুকাইয়া জাহান প্রণালীর সাথে মোহাম্মদ সজল চৌধুরীর একমাত্র ছেলে মোহাম্মদ সমুদ্র চৌধুরীর বিয়ে 10 লাখ টাকা মোহরানা ধার্য করা হইল। এরপর তিনি প্রণালীকে কবুল বলতে বললে সে কিছুটা সময় নিয়ে কবুল বলল। সমুদ্র অবশ্য বেশি অপেক্ষা না করেই কবুল বলল। অতঃপর মনে মনে বলল, এবার তোমার জীবনটা আমি কিভাবে হেল বানাই দেখে নিও মিস, সরি আমার মিসেস। চলবে।